নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলা সারাদিন। দলনেত্রী কড়া বার্তার পরেও বেলাগাম সোমনাথ শ্যাম। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে হুঁশিয়ারি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর। ফের প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি। সাংসদ অর্জুন সিংকে হুঁশিয়ারি দুই তৃণমূল বিধায়কের। দলনেত্রীর কড়া বার্তার পরেও বেলাগাম শ্যাম। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সংঘাত চলছেই। পারস্পরিক বাক্যবাণে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। এই পরিস্থিতিতে ফের অর্জুন সিংকে আক্রমণ দুই বিধায়কের। দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন দল বিরোধী কথা বললে তাকে দল থেকে বহিষ্কার করা হবে, কিন্তু সেই বার্তাকে তোয়াক্কা না করে বীজপুরের এক সামাজিক মঞ্চ থেকে একযোগে কটাক্ষ করলেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুন সিংকে পাল্টিবাজ বলে কটাক্ষ সুবোধ অধিকারীর। একই সুর সোমনাথ শ্যামের গলায়। দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদানের গুজবকে উড়িয়ে দিয়ে সাংসদ অর্জুন সিংকে পাল্টিবাজ বলে নিশানা করেন জগদ্দলের বিধায়ক। মানুষ বীজপুর মানে সন্ত্রাস মনে করত, এখানে নাকি বড় বড় নেতারা থাকতো যারা পাল্টিবাজ, কখনো নিজের স্বার্থে কখনো এই দলে, নিজের স্বার্থে কখনো এই দলে। বর্তমান যিনি সাংসদ আছেন বিজেপির, তিনি সাংবাদিকের মাঝখানে ছড়িয়ে দিচ্ছেন কথা কি হঠাৎ নাকি জগদ্দল উৎসব থেকে 8টার পরে আমাকে দেখা যায়নি, আর 8:30টার ফ্লাইট ধরে সুবোধ অধিকারী বীজপুরের বিধায়ক আর আমি সোমনাথ শ্যাম নাকি দিল্লির দিকে রওনা হয়ে গেছি। তারা 2021-এ আমাদের মাননীয় সংসদ, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সাংগঠনিক ক্ষমতায় যারা মাথা নত করে এসছে, তাদের মধ্যে কেউ কেউ পল্টুরাম হওয়ার চেষ্টা করছে। আর সেই পল্টুরাম করার জন্য মিডিয়ার মধ্যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আমি আর সোমনাথ নাকি দিল্লিতে গেছি বিজেপি জয়েন করতে। এ বিষয়ে কটাক্ষ বিজেপির। এরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য আর ব্যারাকপুর শিল্পাঞ্চলের গোটা ক্রিমিনাল সিন্ডিকেসিটাকে চালাবে সেই নিয়ে ঝগড়া। দুজনেই দুজনকে বলছে এ ওদিকে পা বাড়িয়েছে, ও ওদিকে পা বাড়িয়েছে, যেন ব্যাপারটা দুজনেই পাঁচিলে, একই পাঁচিলের উপরে বসে আছে, সুযোগ বুঝে লাভ মারতে চায়। তাই একজন আগে মারবে না পরের জন আগে মারবে, সেটা নিয়ে মারামারি চলছে। অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি মুখ খুলতে চাননি। সামনেই লোকসভা ভোট, দলীয় কোন্দলে রাশ টানতে দলনেত্রীর কড়া নির্দেশ। তারপরেও থামছে না সোমনাথ শ্যাম। ব্যারাকপুরে বারবারই অশান্তির কারণ হয়ে উঠছে তৃণমূল, মনে করছে রাজনৈতিক মহল। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং, কলকাতা টিভি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে পণ্যশ্রীর ঘটনা। সেখানে এক পুলিশ কর্মী তার সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হয়েছেন, এমনটা জানা যাচ্ছে। পল্লশ্রী থানার পুলিশ সেখানে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। তবে কি কারণে এই পুলিশ কর্মী আত্মঘাতী হয়েছেন তা এখনো জানা যায়নি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নিজের সার্ভিস রিভলভার দিয়েই গুলি করে আত্মঘাতী এক পুলিশ কর্মী। পণ্যশ্রী থানার পুলিশ ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। সুব্রজিৎ, ঠিক কি কারণে এই আত্মঘাতী, কি জানতে পারছো? পণ্যশ্রী থানা এলাকায় নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে এই আত্মহত্যার ঘটনা ঘটে এবং পণ্যশ্রীর যে গোপাল মিশ্র রোড, সেই গোপাল মিশ্র রোডে তিনি ফ্ল্যাটে থাকতেন এবং এই ঘটনা ঘটে এবং স্থানীয়রা যখনই জানতে পারে, পরিবারের লোকজন জানতে পারে, তখনই তাকে উদ্ধার করে নিয়ে যখন বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে চিকিৎসকরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে। এবং কি কারণে ঘটলো এই ঘটনা, গোটা ঘটনার কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পণ্যশ্রী থানার পুলিশ এবং ঘটনাস্থলে কিন্তু রয়েছে পণ্যশ্রী থানার পুলিশ। ধন্যবাদ সুব্রজিৎ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুব্রজিৎ চক্রবর্তী। তবে ঠিক কি কারণে এই আত্মঘাতীর ঘটনা ঘটেছে সেই ঘটনার তল্লাশি শুরু করেছে পুলিশ। বীরভূম জেলা জুড়ে বসেছে একাধিক গেট। গেটে 5 সদস্যের কোর কমিটির ছবি। এদিকে কমিটি থেকে বাদ পড়েছেন কাজল শেখ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতিকে কোণঠাসা করতে তৃণমূলের চাল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে ময়দানে আসতে চাইছে পদ্ম শিবির। লোকসভা নির্বাচনের আগেই বারবার গোষ্ঠী কোন্দলের মুখ পুড়েছে বিজেপির।
এবার তৃণমূলের বিরুদ্ধে গোষ্ঠী কোন্দলের তত্ত্ব তুলে ফ্রন্ট ফুটে আসতে চাইছে গেরুয়া শিবির। বোলপুর শহর জুড়ে রাস্তার ওপর বড় বড় গেট তৈরি করেছে তৃণমূল। গেটে রয়েছে 5 সদস্যের কোর কমিটির ছবি। বিজেপির অভিযোগ, দল ক্ষমতা কাকে দিয়েছে, জেলাবাসীকে সেই বার্তা দিতেই এই গেট তৈরি করেছে তৃণমূল। আর এই যে গেট করেছে প্রত্যেকটা মেম্বারকে জানাতে চাইছে যে এরাই অল ইন অল গোটা বীরভূম ডিস্ট্রিক্টে এরাই চালাবে, এই 5 জন কে কাজল কোনো ব্যাপার না। অর্থাৎ প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং কোন্দল সেটা একদম উল্লঙ্ঘ হয়ে গেছে। গত সপ্তাহে কালীঘাটের বাড়িতে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 9 সদস্যের কোর কমিটি ভেঙে নতুন করে 5 সদস্যের কোর কমিটি তৈরি করেছিলেন মমতা। তবে নতুন কোর কমিটিতে ঠাঁই পাননি কাজল শেখ। বিজেপির অভিযোগ, গোষ্ঠী কোন্দলের জেরেই চক্রান্ত করে কাজল শেখকে কোর কমিটি থেকে বাদ দিয়েছে ঘাসফুল শিবির। বিজেপির আরও অভিযোগ, কেষ্টমণ্ডলের অনুপস্থিতিতে গোটা জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন কাজল শেখ। আর এই বিষয়টিকে সহজভাবে মেনে নেয়নি অনুব্রত মণ্ডলের গোষ্ঠী। তাই রাজনৈতিক কৌশলে মমতার কাছে কাজলের বারবারন্তের বিষয়টি তুলে ধরে তৃণমূলই। এই একই অভিযোগ তুলে সরব সিপিএমও। যখন কেষ্টদা ছিলেন না তখন আমাদের কাজল বাবুকে তার দায়িত্ব দেওয়া হয়েছিল। কাজলবাবু তার নিজের মতো করে দল চালাতে চেয়েছিল, কিন্তু এটা হচ্ছে ওদের প্রকাশ্যে বিরাট একটা কোন্দল বা গোষ্ঠীদ্বন্দ্ব, এবং সেইখানে কেষ্টকে প্রাধান্য দেওয়ার জন্যে কেষ্টদাকে প্রাধান্য যদি কেষ্টদাকে প্রাধান্য না দেওয়া হয় তাহলে কেষ্টদার সমস্ত হাল হকিকত তৃণমূলের যা দুর্নীতি সব প্রকাশ করে দেবে। যে ওদেরকে কোর কমিটির মেম্বার হলো কে হলো না তাতে জনগণের কিছু যায় আসে না। মূল সমস্যাটা হচ্ছে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের মূল যে কারণ সেটা হচ্ছে লুটের ভাগ কে নেবে, লুটের ভাগ কে পাবে। সুতরাং সেই দ্বন্দ্ব থাকবে, সেই দ্বন্দ্বের এরকম প্রকাশ ঘটবে। যদিও বিজেপির এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। দেখুন, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। আর তৃণমূলের ছাড়া বাংলার একটাই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। তো এখানে বীরভূমে যে কোর কমিটি গঠন করেছেন দলের সুপ্রিমো স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো তিনার ঘোষিত, তিনার সুচিন্তিত মতামত এবং তিনার রাজনৈতিক ধারণার বাইরে তো আমরা নই। তো তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাকেই আমরা মাথায় নিয়ে আমরা সামনের লোকসভা ভোট সেটার কাজে নেমেছি। সামনেই লোকসভা নির্বাচন, তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই এগোতে চায় বীরভূমের তৃণমূল জেলা সংগঠন। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। বীরভূমের পর বাঁকুড়া। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিজেপির গোষ্ঠী কোন্দল। দলবিরোধী মন্তব্যের জন্য আগেই কেন্দ্রীয় পদ হারিয়েছেন অনুপম হাজরা। এবার দলবিরোধী মন্তব্যের জেরে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক সুশান্ত দাঁকে শোকজ করলেন বিজেপির জেলা সভাপতি। প্রতিবাদে সুশান্ত দাঁর নেতৃত্বে বিষ্ণুপুর বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে অবস্থান বিক্ষোভ বিজেপির এক অংশের। দেখুন। লোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। ভোটের আগে যখন সব রাজনৈতিক দলের প্রচার প্রস্তুতি তুঙ্গে, তখনই বাংলায় বারবার প্রকাশ্যে আসছে বিজেপির গোষ্ঠীকোন্দল। বীরভূমের পর বাঁকুড়াতেও তুঙ্গে বিজেপির গোষ্ঠীকোন্দল। সামাজিক মাধ্যমে দল বিরোধী মন্তব্যের জেরে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক সুশান্ত দাঁকে শোকজ করেন বিজেপির জেলা সভাপতি অমরনাথ শাখা। পার্টি অফিসে বসে দল বিরোধী কার্যকলাপ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এই বিষয়ের উপরে বলার পরে উনি কোনো কর্ণপাত করেননি। আমরা আইন মোতাবেক দল করেছি, আমরা শোকজ করেছি, আমরা চিঠির আশায় রইলাম। চিঠি না পেলে দল যা ব্যবস্থা বলবে সেই ব্যবস্থা নিয়ে। ঘটনার সূত্রপাত 25শে জানুয়ারি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে বসে দলের জেলা সভাপতি ও অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে তোপ দাগেন সুশান্ত দাঁ। দলের বিরুদ্ধে এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসে বিজেপি নেতৃত্ব। গত 27শে জানুয়ারি বিজেপির সম্পাদক সুশান্ত দাঁকে শোকজ করেন বিজেপির জেলা সভাপতি অমরনাথ শাখা। 7 দিনের মধ্যে সুশান্ত দাঁর কাছে জবাব চাওয়া হয়। সেটা জেলা সভাপতি নিজেই বলতে পারেন কি কারণে শোকজ করেছে। আমাদের বক্তব্য ছিল যে নগর মণ্ডলের এতদিন যারা বিজেপি করতো, লড়াই করেছে, তাদেরকে হঠাৎ করে বাদ দিয়ে দিয়েছে এবং সেখানে তৃণমূলীরা সুযোগ পেয়ে গেছে। তো সেটা পয়সার বিনিময়ে পেয়েছে না সংগঠনকে শেষ করার জন্য দিয়েছেন সেটা আমরা বলতে পারবো না। তো সেটার বিরুদ্ধে আমাদের ক্ষোভ ছিল। সোমবার সাংগঠনিক জেলা কার্যালয়ে ঢুকতে গেলে সুশান্ত দাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কার্যালয়ে ঢুকতে না পেরে দলের সাংসদের বিরুদ্ধে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে সরব হন সুশান্ত দাঁ।
সম্প্রতি একের পর এক দলবিরোধী বিস্ফোরক মন্তব্য করে দলের রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। হারিয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদকের পদও। জোরালো হয়েছে বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা এবং অনুপমের কোন্দল। আমি চোরমুক্ত বিজেপির ডাক দিয়েছি, কারণ অনেক জেলাতেই দেখা গেছে যে জেলা সভাপতিদের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে সেটিং, তৃণমূলের সঙ্গে টাকা পয়সা নিয়ে নমিনেশন উইথড্র করানো এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। শুধু ধ্রুব সাহাই নয়, আসন্ন নির্বাচনে বিজেপির অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনুপম। সিন্ডিকেটের এগেনস্টে আঙুল তুলেছিলাম, আলটিমেটলি দেখা গেল যে সিন্ডিকেটের লোকগুলোকে না সরিয়ে আমাকে সরানো হলো। তার মানে এটা পরিষ্কার হলো যে বঙ্গ বিজেপিতে যে এই সিন্ডিকেট চলবে বা এই দুর্নীতি চলবে বা পদ পয়সার পরিবর্তন পয়সা নিয়ে পদ বিক্রি হবে, এই সমস্তগুলো চলবে। এই বিরুদ্ধে কিছু বলা যাবে না, এটাই প্রমাণ হয়। এর আগে দেখা গিয়েছে খোদ রাজ্য সভাপতির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপির একাংশ। মুরলীধর সেন লেনে রাজ্যের সদর দফতরের সামনে সুকান্তর ছবি মারিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এই আবহে ফের জোরালো হলো বিজেপির অন্তর্দ্বন্দ্ব। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এ রাজ্যে বিজেপির সাংগঠনিক ভিত এমনিতেই নড়বড়ে, তাতেই বারবার গোষ্ঠীকন্দল সামনে চলে আসছে। অমিত শাহের 35 আসনের টার্গেট কি করে পূর্ণ হবে, কপালে ভাঁজ বঙ্গ বিজেপি নেতৃত্বের। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দলের নেতার বিরুদ্ধে প্রাণনাশ সহ একাধিক হুমকি দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহসভাপতি এবং তার দলবলের বিরুদ্ধে। অভিযোগ তুলে এবার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষের পদ ছাড়লেন তৃণমূলের নেত্রী তথা পরশুরার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শর্মিষ্ঠা ভুক্ত। ইতিমধ্যেই তিনি পদত্যাগপত্র পরশুরা বিডিওর কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এবং শর্মিষ্ঠার দাবি, তৃণমূল নেতা খোকন মল্লিক এবং তার অনুগামীদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠন হওয়ার পর থেকে তাঁকে এবং তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। যদিও অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিক কোনো প্রতিক্রিয়া দেননি। কটাক্ষ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক বিমান ঘোষের। বাড়িতে এসে আমাকে হুমকি দিয়ে গেছে এবং বলেছে যে খোকন মল্লিকের সঙ্গে যেন আমার স্বামী দেখা করে, তা না হলে লাশ ফেলে দেবে। আমার দোকান বন্ধ করে দিয়েছে, দোকানের ছেলেকে বলেছে একদম দোকানে এসে খুলবি না, হ্যাঁ আগে যেমন খোকন মল্লিকের সাথে দেখা করে। তা আমি সেই জন্যই আজকে দলে থেকেও আমি সবাইকে জানিয়েছি, আমি থানায় জানিয়েছি, আমার দলের নেতৃত্বদের কাছে জানিয়েছি, হ্যাঁ কেউ কিছুই স্টেপ নেয়নি। সেই জন্যই আমি আমার নিজের নিরাপত্তার জন্য আজকে আমি স্টেপ নিতে বাধ্য হচ্ছি। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, কাকে প্রাণনাশ করবে, কাকে প্রাণনাশের হুমকি দেবে, নিজেদের মধ্যে ঝামেলা করবে, সেটা নিজেদের পার্সোনাল ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ যদি এর জন্য অতিষ্ঠ হচ্ছে, সেখানে আমরা নিশ্চিতভাবে ওখানে নতুন কিছু ভাবব। শেখ শাহজাহানের সম্পত্তির নামকরণ নিয়ে উঠছে প্রশ্ন। শেখ শাহজাহানের মেয়ে সাবিনার নামে পিন মার্কেট এবং হ্যাচারি, এবং সেই হ্যাচারির মালিক তিনি নিজেই। দাবি মোহাম্মদ আব্দুল আলী মোল্লার। শাহজাহানকে ভালোবাসেন তাই এই নাম সাফাই আব্দুলের। এবং শেখ শাহজাহানের সম্পত্তির নামকরণ নিয়ে আবারও প্রশ্ন উঠল। শেখ শাহজাহান সন্দেশখালীর এই দাপুটে তৃণমূল নেতার সম্পত্তির বহর ইতিমধ্যেই সামনে এসেছে। ঘোষিত অঘোষিত মিলিয়ে তিনি প্রায় কয়েক কোটি টাকার মালিক বলে সূত্রের খবর। এলাকার মানুষ বলছেন, ভোটের সময় হলফনামায় দেওয়া সম্পত্তির হিসাব তো হিমশৈলের চূড়া মাত্র। আসলে সন্দেশখালীর সরবেরিয়া ও আশেপাশের এলাকায় নামে বেনামে তার যা সম্পত্তি, তার পরিমাণ এর থেকে কয়েক গুণ বেশি। সেই শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডের 25 দিন পরও অধরা। এবার শেখ শাহজাহানের সম্পত্তির নামকরণ নিয়ে উঠছে প্রশ্ন। সন্দেশখালীতে রায়মঙ্গল ও ছোট কলাগাছি নদীর পারে 1 বিঘা জমির উপরে শেখ শাহজাহানের মেয়ে সাবিনা শেখের নামে পিন মার্কেট ও হ্যাচারি সেন্টার রয়েছে। এই হ্যাচারি ও পিন মার্কেট তার নিজের, এমন দাবি করছেন মোহাম্মদ আব্দুল আলী মোল্লা। তার দাবি, শেখ শাহজাহান ভালো মানুষ, তাকে শ্রদ্ধা করেন বলে তার মেয়ের নামে এই হ্যাচারি। উপযুক্ত তথ্য আছে বলে দাবি মোহাম্মদ আব্দুল আলী মোল্লার। এরকম কোনো নেই, এটা রায়ত সম্পত্তি, আমার নামেও সম্পত্তি। 60 শতক জমির মধ্যে 30 শতক আছে, 30 শতক জমির নদীর 2 সাইডই খেয়ে ফেলেছে। তার জন্য আমার আরো 30 শতক জায়গা ঘাটতি আছে। জমির পর্চা আছে, খাজনা আছে, রেকর্ড আছে, নামেও দলিল আছে। এ নিয়ে আনলিগাল কোনো নেই, সব লিগাল। ওটা আমরা ভালোবাসি ভাইকে, সেই হিসাবে ভাইয়ের মেয়ের একটা নাম দেওয়া হয়েছে।
প্রসঙ্গত এখনো অন্তরালে শেখ শাহজাহান। সোমবার ইডির হাজিরা এড়িয়েছেন তিনি। পাশাপাশি আগাম জামিনের আবেদন করেন শেখ শাহজাহান। ইডি স্পেশাল কোর্টে জামিনের আবেদন। জামিন মামলার পরবর্তী শুনানি ৩রা ফেব্রুয়ারি। তবে শেখ শাহজাহানের মেয়ে শেখ সাবিনার নামে পিন মার্কেট ও হ্যাচারি রাতারাতি মালিক বদল, উঠছে প্রশ্ন। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। বলরামপুর মন্নমথনাথ বিদ্যামন্দিরে শিক্ষক নিয়োগ নিগ্রহ এবং শিক্ষক নিগ্রহ ঘটনায় অভিযুক্ত সবাইকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে এই খবরে আমরা যাব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে ন্যায়যাত্রা। কংগ্রেসের ন্যায়যাত্রা এবার বহরমপুরমুখী। রাহুল গান্ধীর জন্য 9 কেজির ছানা বড়া তৈরি হচ্ছে বহরমপুরের একটি মিষ্টির দোকানে। আগের বারের মতো এবারেও কংগ্রেস নেতা আসবেন তার দোকানে, আশাবাদী মিষ্টান্ন ব্যবসায়ী অরুণ দাস। দেখুন। পয়লা ফেব্রুয়ারি মুর্শিদাবাদে আসছেন রাহুল গান্ধী। ন্যায়যাত্রা নিয়ে বহরমপুরে প্রবেশ করবেন তিনি। ব্যস্ত বহরমপুর টেক্সটাইল মোড়ের মিষ্টান্ন ব্যবসায়ী অরুণ দাস। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্য 9 কেজির ছানা বড়া তৈরি হচ্ছে বহরমপুরের তাঁর মিষ্টির দোকানে। 2009 সালে কেন্দ্রে তখন কংগ্রেস সরকার। সেই সময় লোকসভা ভোটের প্রচারে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বহরমপুর এসেছিলেন। প্রচার সেরে বহরমপুর টেক্সটাইল মোড়ে এই মিষ্টির দোকানে বসে সুস্বাদু ছানা বড়া খেয়েছিলেন রাহুল গান্ধী এবং প্রণব মুখোপাধ্যায়। 2014 সালে লোকসভা ভোটের প্রচারে এসে ফের বহরমপুরের এই দোকানে ছানা বড়া খেয়েছিলেন রাহুল গান্ধী। ঘটনার 10 বছর পর 24-এর লোকসভা ভোটের আগে ফের বহরমপুর আসছেন রাহুল গান্ধী। তাকে ফের ছানা বড়া খাওয়ানোর তোড়জোড় শুরু করলেন মিষ্টান্ন ব্যবসায়ী অরুণ দাস। রাহুল গান্ধীর ছানা বড়া খাওয়ার পুরনো ছবি রয়েছে দোকানে। শোকেসে সাজানো রয়েছে রাহুলের মিষ্টি খাওয়ার পুরনো প্লেট। সাজানো হচ্ছে দোকান। রাহুল গান্ধী আসলে আমি দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে আছি। আর আপনার কোন যদি খেতে চাই তাহলে কোন ইয়েতে খাবেন, মানে প্লেটে? আমি প্লেট মানে অন্য প্লেট আমি রেডি করে দিয়েছি। রূপোর প্লেট? রূপোর প্লেট না হলেও আমি কাঁসার থালাতে খাওয়াবো। আজ প্লেটগুলো সংরক্ষণ করে রেখেছেন? এটা আমি প্রথম থেকে যখন খেয়েছে তখন থেকে আমি তুলে দিয়েছি। এবার যেটা খাবে যদি এসে খাই তো আমি এটাও তুলে দেবো। আপনার কাছে নামবে তো? দেখা যাক, আমার কপাল যদি ভালো থাকে নিশ্চয়ই নামবে। এসে ছানা বড়া খেয়েছেন, আর আমি এখানকার মোটামুটি রেগুলার কাস্টমার। রাহুল গান্ধী সামনে আসছে, উনি ছানা বড়া তৈরি করছেন, যদি নামে একবার খাওয়ার জন্য, এটা তো আমাদের কাছে খুব ভালো লাগার জায়গা। রাহুল গান্ধী দোকানে প্রবেশ করলে কোথায় বসবেন, কিভাবে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে, চলছে তার পরিকল্পনা। 9 কেজি ওজনের ছানা বড়া তৈরিও শুরু হয়ে গিয়েছে। 2014 সালে 8 কেজি ওজনের ছানা বড়া তুলে দেওয়া হয়েছিল রাহুল গান্ধীর হাতে। এখন রাহুল গান্ধী যাত্রাপথে প্রোটোকল ভেঙে তাঁর দোকানে নামবেন কিনা সেটাই বড় প্রশ্ন। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।